নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা। দ্রুতই জাতীয় সনদ তৈরির আশাবাদ। রোববার বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট বললেন প্রধান বিচারপতি। আলাদা সচিবালয়ের ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা। 253 জনকে গুমের সত্যতা পেয়েছে কমিশন। দায়ীদের শনাক্ত করার দাবি, মিলেছে ভারতীয় গোয়েন্দা সম্পৃক্ততার প্রমাণ। আদালতের হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনায় তোলপাড়। মাদক কারবারির গুলিতে গোয়েন্দা পুলিশের 2 সদস্য আহত। ঢাকার বাইরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা। প্রতিরোধে উদ্যোগ নেয়ার তাগিদ, আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। ইরানে হামলা করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি। পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি খামেনির। প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। এবং গল টেস্টে বাংলাদেশের 495 রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা। সুবিধা করতে পারছে না টাইগার বোলাররা। নিশাকার অর্ধশতক। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাজিম। এবার থাকছে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। এই পর্বের তৃতীয় দিনে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে খোলামেলা কথা বলছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে স্বল্প মেয়াদে জাতীয় সনদ তৈরি করতে সবার সহযোগিতা চান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঐকমত্য কমিশনের প্রথম পর্বের আলোচনায় সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ভিন্নমত দূর করতে বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্বের অধিবেশনে তৃতীয় দিনের আলোচনা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস, জাতীয় ওয়ার্কার্স পার্টি সহ মোট 30টি দল। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী এলাকা নির্ধারণ ও রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়ার অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ন্যাশনাল সিটিজেন পার্টির জাবেদ রাসেল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র একটি পার্টির উপর নির্ভরশীল না থেকে ইলেকশন পদ্ধতি আরো বিস্তৃত করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা, এনসিসির অবস্থান এবং বাকি বিষয়গুলো বিবেচনা করে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। তো আপাতত আমাদের অবস্থান হচ্ছে প্রতিটি ইউনিয়ন পর্যায়ের যে সদস্যদের ভোটে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি যেন তার সেই যে ভাবমূর্তি বজায় রাখতে সক্ষম হন এবং একটি দলের প্রতি সবসময় অনুগত যেন না থাকেন, সেই জন্য আমরা এই প্রস্তাবের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করছি। এ সময় আমজনতা পার্টির মোহাম্মদ আরিফ বিল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে অন্তত কিছু জায়গায় যেন ভোট প্রচলন থাকে তার আহ্বান জানান। বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সহ ভোটের যে সিস্টেম রয়েছে সে পদ্ধতিতে যেন রাষ্ট্রপতি নির্বাচন হয়। রাষ্ট্রপতি নির্বাচনে মূল ভোটের 51% ভোট যে পাবেন তাকে যেন রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। তাদের প্রতিনিধি সংসদে বসেছিলেন, সেই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে তারা যেটা সিলেক্ট করবেন সেটাই রাষ্ট্রপতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা অবজারভেশন আমাদের দলের, সেটা হলো মূল ভোটের রাষ্ট্রপতির যে মূল ভোট হবে সেটার 51% ভোট যে পাবেন তাকেই যেন রাষ্ট্রপতি হিসেবে সিলেক্ট করা হয়, এমন একটি অবজারভেশন আমজনতার দল থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরুর আগে জুলাইয়ের মধ্যে স্বল্প সময়ে জাতীয় সনদ তৈরি করতে সব রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি নাও হয় তাহলে কি আমরা এই বিরাজমান ব্যবস্থাকে এখন যে ব্যবস্থাটা আছে সেটা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আমরা লক্ষ্য করেছি তার প্রেক্ষাপটে সেই এই পরিবর্তনের তাগিদটা থাকা দরকার কিনা এবং পরিবর্তন করা দরকার কিনা। আজকে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নটাকে দিয়ে আমরা আলোচনা করি যে আদৌ ক্ষমতা যদি যা প্রস্তাব করা হয়েছে এবং আমরা যদি এই সমস্ত বিষয়ে একমত হই তাহলে রাষ্ট্রপতির আদৌ ক্ষমতা বৃদ্ধি ঘটে কিনা। তন্না তারণ্য, দেশ টিভি, ঢাকা। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের বৈঠক চলছে। কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। প্রতিনিধি সমগ্র জেলার সমন্বয় থেকে আর সিটি কর্পোরেশনের 12 জন, এই মিলে 576 জন। এর বাইরে আরেকটি আছে সকল পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে 70,000। ইলেকট্রাল কলেজ বিষয়ে আমাদের অবস্থান ছিল যে আমরা মনে করি যে এটা জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত যেহেতু কোনো ঐকমত্য হয়নি, আমরা মনে করি যে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐকমত্য হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি শুধু পার্লামেন্টের 2 কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা যে কথাটা গুরুত্বের সাথে যুক্ত করতে চাই, যেটা অনেকেই প্রস্তাব করেছেন, এখানে সাইফুল ভাই এসেছেন, তার প্রস্তাব উত্থাপিত হয়েছে, আমরাও এই প্রস্তাবের সাথে একমত যে গোপন ব্যালটে এই নির্বাচনটা হতে হবে। আসলে গোপন ব্যালটের নির্বাচনের প্রশ্নটি প্রায় সকলেই একমত। কেউ কেউ হয়তো বলেছেন দলের সাথে আরেকটু আলোচনা করতে হবে, কিন্তু এটাও সাথে বলেছেন যে 70 অনুচ্ছেদের যে ধরনের সংস্কার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট মেম্বাররা 2 কক্ষেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই প্রশ্নে, মানে অর্থাৎ যেগুলো এক্সেপশন আছে এক্সেপশনের বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এক্সেপশনের মধ্যে পড়ছে না। কাজে রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে যেহেতু ভোট দিতে পারবেন, এটা তো আসলে গোপন ব্যালটেরই নামান্তর। সেই ক্ষেত্রে এটার সাথে একমত, কিন্তু তারপরে হয়তো দলের সাথে আলোচনা করবেন। এর মানে দাঁড়াচ্ছে যে গোপন মানে একদিকে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি সেটা উচ্চকক্ষ তৈরি হয় এবং গোপন ব্যালটের নির্বাচন, এই 2 প্রশ্নে মোটা দাগে একটা ঐকমত্য তৈরি হয়েছে। এবং আমরা যদি সকলে মিলে এই জায়গায় আসে, ইলেকট্রাল কলেজকে যদি আরেকটু বর্ধিত করা যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গায় থাকলেও আমরা এটাকে সমর্থন করা জন্য প্রয়োজনীয় ছাড় দিতে প্রস্তুত আছি। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রশ্নটি অধিকতর গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নে আমরা আরো আলাপ আলোচনা সামনে করব। সাকিব, একটা প্রশ্ন আছে। আমার নির্বাচিত এমপি কি ভোট দেবে, গোপনে ভোট দিতে পারবে না, আমি জানবো কিনা যে উনি কাকে ভোট দিচ্ছেন? বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি, জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিস্টার আখিম স্ট্রোস্টার। বৃহস্পতিবার বকবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণেও পাশে থাকার কথা জানান তিনি। এ সময় তাদের মধ্যে শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। We were talking about trade issues and possible areas of further expanding the trade. Germany is already the second largest importer of goods from Bangladesh, garment products, but there are also some areas that look very prospective, like for instance the leather industry. আগামী 22 জুন সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের ঘোষণা আসতে পারে, যা বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আদালত অবমাননার মামলায় হাজির না হওয়ায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
সম্প্রতি শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সিআইডি ফরেনসিক পরীক্ষায় বক্তব্যে সত্যতা মেলে। এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল এই বিষয়ে বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল সিনিয়র আইনজীবী AY মুশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়। আগামী বুধবার তার বক্তব্য শুনবেন আদালত। এই দুজন অ্যাকিউজড কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন। That is the sole purpose of this court, is to try the cases according to the evidence, in accordance with the highest national and international standards. এদিকে হাইকোর্টে বিচার বিভাগের জন্য সম্ভাব্য আলাদা সচিবালয় পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, 22 জন বিচার বিভাগের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে এবং বারের থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল। সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস, প্রথম ফেজটা দেখতে পারবেন 22 তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে, যাতে সবার সুবিধার্থে, বারের জন্য, লিটিগেন্টদের জন্য, জনসাধারণের জন্য। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 253 জনকে গুমের সত্যতা পেয়েছে গুম কমিশন। দায়ীদেরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে কমিশন, জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুমের সঙ্গে বাংলাদেশি গোয়েন্দা ছাড়াও ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিল। এই জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে বাংলাদেশের র্যাবকে। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের সম্মেলন কক্ষে। প্রতিবেদনে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে কিভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 1850টি অভিযোগের বিশ্লেষণ করে গুমের শিকার 253 জন ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেজ আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের মতো মারাত্মক এই অপকর্মে বাংলাদেশের গোয়েন্দারা ছাড়াও জড়িত ছিল ভারতীয় গোয়েন্দাও। ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, কারণ লাগে এটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। গুমে নিখোঁজ হওয়া ভিকটিমদের উদ্ধারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলার আসামি শরীফুল ইসলাম আদালত থেকে পালিয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। শরীফুল ইসলামকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সিঁড়ি থেকে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। হাজতখানার ইনচার্জ SI রিপন বলেন, আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় শহীদুলকে আঘাত করে পালিয়ে যান। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ADC মঈনউদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পরানো ছিল, ধাতব কিছু দিয়ে হাতকড়া লুজ করে কৌশলে খুলে ফেলে। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।
এদিকে রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 সদস্যের খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মাদক কারবারিদের ধরতে পুলিশ সাহসিকতার পরিচয় দিয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে 3 মাদক কারবারিকে ইয়াবা ও প্রাইভেট কার সহ আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বুধবার মধ্যরাত পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে, কিন্তু মাদক কারবারিরা গাড়ি না থামিয়ে আরো এগিয়ে যায়। পুলিশও গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই 2 পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক। তার একটি অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে 3 মাদক কারবারিকে ধরেছে পুলিশ। পুলিশ যে সাহসিকতার কাজ করছে, দেখেন নিজেদের তারা জীবন বাজি রেখে মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার, ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করতে হবে। এই ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানেও থামছে না অপরাধ কার্যক্রম। রাজধানীতে ঈদের ছুটিতেও প্রতিদিন গড়ে 1টি করে খুনের ঘটনা ঘটেছে। ডিএমপির তথ্য বলছে, শুধু ঈদ উল আজহার ছুটিতেই চুরির মামলা হয়েছে 32টি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 13টি। যদিও পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শুধু কাগজে কলমেই, মাঠ পর্যায়ে নেই কার্যকর ভূমিকা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটে প্রকাশ্য খুনের ঘটনাও, আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও থেমে থাকেনি অপরাধ। রাজধানীর 50টি থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঈদের আগে মে মাসে রাজধানীতে ডাকাতি হয় 5টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 40টি, খুনের ঘটনায় 32টি, ধর্ষণের ঘটনায় 49টি এবং 128টি চুরির মামলা হয়েছে। আর ঈদের আগের 5 দিন থেকে মোট 15 দিনে ডাকাতির ঘটনা ঘটেছে 2টি। এই সময় ছিনতাইয়ের মামলা হয়েছে 13টি, এছাড়াও 15টি খুন এবং 32টি চুরির মামলা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। এই 15 দিনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে 97 জন, আর ডাকাতির মামলায় 102 এবং চুরির ঘটনায় 138 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডিএমপি জানায়, ঈদের লম্বা ছুটিতে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে ছিল অক্সিলারি ফোর্সও। নগরবাসীর মধ্যে যেন সবসময় একটা স্বস্তির ভাব থাকে, সেই জন্য তো সেইটা করতে গিয়ে আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রমগুলো, যেগুলো ভিজিবিলিটি পেট্রোল রয়েছে, তার বাইরে আমাদের যে বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক ডিউটিগুলো রয়েছে, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যদিও তা যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে অক্সিলারি ফোর্স শুধু নামে নয়, সঠিকভাবে তদারকি করলে অপরাধ দমন অনেকটাই সম্ভব। কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে এবং এটি দমনের প্রশ্নে এই পাড়া মহল্লার যে অক্সিলারি ফোর্সগুলো আছে, বাড়ির মালিক বা দারোয়ান যারা আছে, তাদেরকে সতর্ক থাকার যে বার্তা, সেটি পুলিশের কাছ থেকে সেটি প্রেরণ করা প্রয়োজন। পাশাপাশি এই ধরনের কোনো পরিস্থিতি বা অনিরাপদ কোনো পরিস্থিতি হতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকলে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে জানানোর ব্যবস্থা এবং দ্রুত সময়ের মধ্যে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। অপরাধ দমনে দিনের চেয়েও রাতের ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বেড়েছে মানুষের মধ্যে।
হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। যশোরে গত 5 দিনে 3 জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় চালু করা হয়েছে আলাদা ইউনিট। এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 232 জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 5 জনের। করোনা মোকাবেলায় হাসপাতালে চলছে প্রস্তুতি। সিলেটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, সর্বশেষ কতজনের করোনা শনাক্ত হয়েছে, জেলায় কিট মজুদ সহ সার্বিক প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। ন্যান্সি, দেখুন, গত 24 ঘন্টায় সিলেটে আরো নতুন করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। 19 জনের পরীক্ষার মধ্য দিয়ে 4 জনের শরীরেই করোনা শনাক্ত হয় এবং এ নিয়ে সিলেটে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6। এবং আমরা যেটি জানতে পেরেছি, এই 6 জনই কিন্তু এখনই হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি যে হাসপাতালটিতে রয়েছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে ভর্তি রয়েছেন 3 জন এবং বাকি 3 জন আরো 3টি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সিলেটের এই যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালটি আসলে করোনার জন্য ডেডিকেটেড করা হয় 2020 সালে এবং এরপর থেকে এখানে করোনার চিকিৎসা চলছে। তো আমার সাথে রয়েছেন এই হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মিজানুর রহমান। আমরা একটু তার সাথে কথা বলবো। আমাদেরকে জানাবেন যে আপনাদের এখানে আসলে কি পরিমাণ রোগী এখন করোনা আক্রান্ত ভর্তি আছেন এবং আপনাদের প্রস্তুতিটা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর সংক্রমণের কিছুটা ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে জুন মাস থেকে আমাদের এখানে এ পর্যন্ত 4 জন কোভিড পজিটিভ রোগী ভর্তি ছিলেন। এখন বর্তমানে ভর্তি আছেন 3 জন। তাদের মধ্যে 2 জন আছেন আইসিইউতে এবং 1 জন আইসোলেশন ওয়ার্ডে। আর আমাদের প্রস্তুতি সার্বিক, আমাদের আইসিইউ 16 শয্যা বিশিষ্ট আইসিইউ প্রস্তুত রয়েছে এবং আমাদের একটি ওয়ার্ড বর্তমানে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। যদি রোগী বৃদ্ধি পায়, আমরা ভবিষ্যতে ওয়ার্ড আরো বৃদ্ধি করতে সক্ষম হব। জি, ধন্যবাদ। তিনি আসলে যেমনটি বলছিলেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং আরো নতুন রোগী যদি বৃদ্ধি পায় তারা সেক্ষেত্রে ওয়ার্ড আরো প্রস্তুত করবেন এবং সিটি সেটিও প্রস্তুত করবেন। তো সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনায় সংক্রমণের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। জেলায় ডেঙ্গুর প্রকোপ এখন কেমন দেখছেন? হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। শহর থেকে গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সংক্রমণ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি বরগুনার এখন মহামারী আকার রূপ ধারণ করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার সদর হাসপাতালে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, বরগুনার এই যে ডেঙ্গুর যে ওয়ার্ড, সেটি 50 শয্যা বিশিষ্ট ডেডিকেটেড যে ডেঙ্গুর ওয়ার্ড, সেটি এখন বর্তমানে এই ডেঙ্গু ওয়ার্ডে 217 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে, যে কারণে তিল ধরার ঠাঁই নেই। এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে। এছাড়া নতুন করে এই যে ডেঙ্গুর মহামারী, সেই মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য এবং চিকিৎসা সেবা প্রদান করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই হাসপাতালে নতুন করে 10 জন চিকিৎসক প্রদান করেছে। কিন্তু 3 থেকে 4 দিন অতিবাহিত হয়ে গেল, তারা 10 জনের মধ্যে মাত্র 5 জন চিকিৎসক এখন যোগদান করেছে। এছাড়া 10 জন নার্স কিন্তু প্রদান করা হয়েছে, তার মধ্যে 4 জন নার্স এখানে যোগদান করেছে। বরগুনা সদর হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা ডেঙ্গু রোগীদের জন্য যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষা সকল পরীক্ষা এখানে হচ্ছে না। এছাড়া ঔষধ কিন্তু পাচ্ছে না। সব থেকে বড় যে সমস্যাটা, এখানে বেড সংকটের কারণে মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছেন। এই মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে কিন্তু তারা আবারও অন্য রোগে কিন্তু সংক্রমিত হচ্ছেন। কারণ হচ্ছে স্বেচ্ছাতে পরিবেশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। আর সব থেকে বড় যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে, এই যে ডেঙ্গু রোগীদের সাথে স্বজনরা ভিড় করছেন, সেই স্বজনরাও কিন্তু সংক্রমণের শিকার হচ্ছে। একজন ডেঙ্গু রোগীর সাথে 3 থেকে 4 জন স্বজন আসছে, তাহলে মোট এখানে প্রায় 3 থেকে 400 লোক কিন্তু সমাগম হচ্ছে। এই এত লোকের কারণে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা আরো বেড়ে যাচ্ছে। এই বরগুনাতে কিন্তু অদ্যাবধি 2000-এর বেশি রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়াও কিন্তু 5 জন রোগী এই সদর হাসপাতালে মারা গিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। ফল আমদানির প্রবণতা কমাতে দেশে উৎপাদনের জন্য উত্তম কৃষি চর্চা প্রয়োজন। উৎপাদন ও সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিতের কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে 3 দিনের জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এবারের মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। মেলায় ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানাতে ও রাসায়নিক মুক্ত ফল কিনতে পারবেন দর্শনার্থীরা। আমাদের দেশীয় ফল সবার কাছে অনেক আছে যে দেশীয় ফল সব চিনেই না, আঙ্গুর আপেল এটি খাইতে খাইতে এরা বিদেশি ফল খায়, কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা 5ম দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে সমবেত হন তারা। এক পর্যায়ে তারা বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আগামী 48 ঘন্টার মধ্যে কালো আইন বাতিল না করলে আগামী রবিবার থেকে সকল মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন। গত 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকেই এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন আখ্যায়িত করে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। আগামী 5 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিলের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে, তাহলে আমরা যদি আন্দোলন কর্মসূচি ঘোষণা করি তাহলে আমরা করে ফিরে যাবো না। কর্মচারীরা যখন নেমে আসবে অটো কর্মসূচি পালিত হয়ে যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডো বৈঠক করেছেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুদেশের মধ্যে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় 12টি স্টলে প্রদর্শিত হচ্ছে নানা প্রজাতির দেশি ফল ও ফলদ বৃক্ষের চারা। আয়োজকরা মনে করছেন, এমন উদ্যোগ মানুষকে ফল খাওয়ায় উৎসাহিত করার পাশাপাশি ফলের গাছ লাগাতেও অনুপ্রাণিত করবে। এটা আমাদের একটা সফলতা। একসময় আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা বিদেশে যেহেতু ফল আমদানি করে এখন আমরা রপ্তানিও করতে পারি, এটা আমাদের একটা সফলতা। এটাই আমরা এই ফল মেলার কারণে আমরা আরো বৃষ্টি লাভ করবে, মানুষ উদ্বুদ্ধ হবে ফলের চারা রোপণ করার জন্য এবং চাষ করার জন্য। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর এলাকায় একটি চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মাসে প্রায় 40 লাখ টাকার গ্যাস চুরির প্রমাণ পাওয়া গেছে। জানা গেছে, শহরের দক্ষিণ মোরাইলের বাসিন্দা রাসেল মিয়া দীর্ঘদিন ধরে তার কারখানায় অবৈধভাবে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে আসছিলেন। গোপনে গ্যাস ব্যবহার ধামাচাপা দিতে কারখানায় এলপিজি সিলিন্ডারও মজুদ রাখা হয়েছিল। বাকরাবাদ গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান, ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং চুন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কারখানার মালিকের বিরুদ্ধে মামলা ও কারখানা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।
এবং যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছে সেটা দেখে আমাদের মনে হয়েছে মাসে এটার পরিমাণ মূল্যের দিক থেকে 30-40 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এক্স্যাক্টলি এটা পরিমাপ করা সম্ভব হচ্ছে না, যেহেতু এখানে মিটার নাই। তো আমরা সংযোগটা আপাতত খুলে ফেললাম। এরপরে সোর্স লাইন রাস্তা থেকে আমরা রাইজার টিমের মাধ্যমে সোর্স লাইনটা কেটে বিচ্ছিন্ন করে দিব। বগুড়ায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে শহরের পালসা চকিরপাড়া এলাকায় রুহানি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পালিয়ে যায়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে 4 জনকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে নকল ব্যান্ডরোল ছাপিয়ে আসছিল, যা মূলত মদ, বিড়ি ও অন্যান্য করযোগ্য পণ্যে ব্যবহার করা হতো। এতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে 8,26,500 নকল ব্যান্ডরোল ও বিপুল পরিমাণে আকিজ বিড়ির নকল প্যাকেট উদ্ধার করা হয়। সংবাদের ভিত্তিতে আমরা আজকে এখানে অভিযান করেছি। এখানে জাল ব্যান্ডরোল সহ এবং বিভিন্ন বিড়ি কোম্পানির প্যাকেট সামগ্রী আমরা যে নকলভাবে তৈরি করার যে প্যাকেট সামগ্রী উদ্ধার করেছি। আমাদের অভিযান চলমান আছে। আমরা আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় লুন্দি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার ঘোষণার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদবঞ্চিত প্রার্থী সৈয়দ আলী শেখ বয়াতি ও তার সমর্থকরা চড়াও হয়ে জাফর আলীকে বাধা দেন এবং স্লোগানে মুখর করে তোলেন পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচিত নুরুল ইসলাম অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন এবং টাকার বিনিময়ে পদ পেয়েছেন। পাল্টা জবাবে নুরুল ইসলাম বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনীত হয়েছেন। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে সুষ্ঠু প্রজননে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। কক্সবাজারে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ তুলেছেন জেলেরা, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। উৎপাদনস্থলে ইলিশের দাম কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে মিলছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ও অন্যান্য মাছ। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন হয়েছে। তাই রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। জেলেরা বলছেন, চলতি বছর ভারতের সঙ্গে সময় মিলিয়ে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পায়নি, যার ফলাফল এখন দৃশ্যমান সাগরে। সাগরে যায় মতো জাল বসার মতো আমরা মাছ ধরতে পারছি। আমরা প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারছি। ইন্ডিয়া বাংলাদেশ দেশে একসাথে অবরোধ নদী তো, কিন্তু আর সাগরে যাই মাছ না পাইতাম। সামনে ব্যক্তিগত জীবনানন্দ মহিলে আর জীবন জ্বলেব ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, মোটামুটি আগে থেকে একটু লোকসান কমছে আর কি, ব্যবসা বাণিজ্য একটু হালকা পাতলা হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী হিসাব নিয়ন্ত্রক জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রায় 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ সাগর থেকে ধরা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। 48 টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে আমরা গভর্নমেন্ট রাজস্ব পেয়েছি প্রায় 46,000 টাকা এবং মাছের বাজার মূল্য প্রায় 40 থেকে 42 লাখ টাকা হবে। এই সফলতা টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি জেলেদের জন্য সহজ শর্তে বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া ভোক্তাদের জন্য সুলভ মূল্যে ইলিশের বাজার নিয়ন্ত্রণে নিতে হবে কার্যকর পদক্ষেপ, বলছেন মৎস্য সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।